যে একটা উচ্চকক্ষ তৈরি করতে হবে যেইখানে রাষ্ট্রপতি নির্বাচনে দলকে সংখ্যাগরিষ্ঠ ভোট পেতে হবে যে কোনো প্রার্থীকে। এখন এই যে উচ্চকক্ষটা তৈরি করা হয়েছে প্রধানত দুটো কারণে। একটা হচ্ছে এই যে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা মানে 100 জনের মধ্যে 51 জন। বাংলাদেশের এই পর্যন্ত নির্বাচনে 42-43% বেশি ভোট কেউ পায় নাই। তো ধরুন 43% ভোট পেলে কি হবে? 100 জনের মধ্যে 43টি আসন পাবে। কি কারণে? সংখ্যানুপাতে যাবে। এই আরেক সমস্যা, এত কঠিন শব্দ সংখ্যানুপাত, এটা আপনার সাধারণ লোককে বোঝানোর দরকার। কিভাবে বোঝাবেন? বাংলাদেশের মানুষ খুব সহজে এটা বোঝেন যে আপনি যে ভোটটা দিচ্ছেন সেই ভোটটা গোনা হবে কি হবে না, রাষ্ট্রের ভবিষ্যৎ নীতি নির্ধারণের ক্ষেত্রে হবে কি হবে না। আপনি 5% ভোট যারা পায় তাদের প্রতিনিধিত্ব কোথায় থাকে আপনাকে বলেন? যে মানুষগুলো ভোট দিলেন তার সারা দেশে একটা দল 5% ভোট পেয়েছে। তো এই 5% মানুষের প্রতিনিধিত্ব আপনি কিভাবে করবেন? তাদেরকে আপনি বাদ দিয়ে দেবেন? ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম, অর্থাৎ আমাদের যে ব্যবস্থাটা আছে পৃথিবীর অন্যত্র অনেক জায়গায় আছে, বহু জায়গায় আছে। আমাদের সংসদ কিভাবে তৈরি হয়? একটা এলাকায় যদি কেউ, আমরা 10 জন ভোটার 6 জন ভোট দিছে, তার মধ্যে 4টা ভোট পাইলেই হইল, তাই তো? এইটাই স্বাভাবিক, এটা নিয়ে প্রশ্ন তুলে লাভ নেই। কিন্তু এই যে 5, 7, 8, 10 বা 3-4% ভোট একটা দল পায়, তারাও তো কাউকে প্রতিনিধিত্ব করে না। তো তাদের ভয়েসটা যাবে কই? তাদের ভয়েসের জন্য বলা হচ্ছে তারাও তাদের যা ভোট সেই অনুযায়ী 3-4টা সিট পাবে। 3 জন 4 জনে করবে কি না, মহা কিছু করে ফেলবে আমরা তা বলছি না। কিন্তু এই যে যেমন ধরেন রাষ্ট্রপতি নির্বাচনে 51টা ভোট লাগবে, তো 42টা ভোট আছে ক্ষমতাসীন দলের, তো তাহলে আর কি লাগবে? 9টা লোক লাগবে তার। তো 9টা লোকের কাছে কি বলবে? সে বলতে হবে যে ভাই এই লোকটা আমরা মনোনয়ন দিচ্ছি, লোকটা ভালো, বিশ্বাস নয় ভালো করে তাকায় দেখেন, লোকটা ভালো। তার মানে একটা যোগ্য এবং গ্রহণযোগ্য লোককে তাদের মনোনয়ন দিতে হবে, যাকে তাকে মনোনয়ন দেওয়াটা বন্ধ হবে। এইটা হচ্ছে একটা বড় দিক। তাহলে কি দাঁড়াবে? রাষ্ট্রের যিনি প্রতীক তাকে নিয়ে আমরা গর্ব করতে পারবো। আমাদের গত 91 পরবর্তী সময়ে 2-1 জন এরকম রাষ্ট্রপতি হয়েছেন, আবার ভিন্ন রকমেও হয়েছেন, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে ব্যবস্থাটা করুন। এইটা হচ্ছে উচ্চকক্ষের দ্বিতীয় কাজটা কি? এইটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে বাংলাদেশে 17 বার সংবিধানের সংশোধনী হয়েছে। কোনো সংশোধনী হয়েছে এক ব্যক্তির জন্য, বিশ্বাস করুন, একজন ব্যক্তি বেনিফিশিয়ারি হবে এরকম সংশোধনী ওই দেশে হয়েছে। আমরা বলছি সংবিধান সংশোধনী নিয়ে যে ছেলে খেলাটা হয়, এইটার একটা বিধান হওয়া দরকার। কারণ ধরুন 4র্থ সংশোধনী যখন হয়, পার্লামেন্টের কমিটিতে যায় নাই, বিল ইন্ট্রোডিউসড হয়েছে ফ্লোরে, সাথে সাথে সকলে ভোট টোট দিয়ে বাস আমরা সংসদীয় ব্যবস্থা যার জন্য এত লড়াই করলাম পাকিস্তানি আমলে, সেগুলিকে জলাঞ্জলি দিয়ে একজন রাষ্ট্রপতি হয়ে গেলেন, বাস হইলাম আমরা। কিংবা ধরেন 15 সংশোধনী, মানুষ চায় তত্ত্বাবধায়ক সরকার, এক ব্যক্তি চান না, তো ঠিক আছে সংবিধানে বদলে ফেলবো আমরা, যা থাকে কপালে, ক্ষমতা আছে ব্যবহার করব, 2/3 আছে, চিন্তার কি আছে? আমরা বলছি এটা বন্ধ করতে হবে। কিভাবে বন্ধ করবেন? 2/3 কি লাগবে না? অবশ্যই লাগবে, এটাই পৃথিবীর প্রচলিত পদ্ধতি। কিন্তু আমরা বলছি উচ্চ কক্ষে 51 জন জোগাড় করুন। এখন আপনি যদি ক্ষমতাসীন দলের লোক হন, আপনি যদি দেখেন আপনার 2/3 আছে এবং খুব ভালো কারণে একটা রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে আপনি সংবিধান সংশোধন করতে চান, আপনার উচ্চকক্ষে 42 জন 43 জন আছে, আপনি 8-9টা লোককে বের করতে পারবেন না, কনভিন্স করতে পারবেন না? যে বিষয় নিয়ে আপনি সংসদে 8টা লোককে কনভিন্স করতে পারেন না, সেটা কি করে জনগণের স্বার্থের অনুকূলের বিষয় হতে পারে? আমরা বলছি এই জন্য উচ্চকক্ষটা লাগবে। উচ্চকক্ষ হলে কি হবে? সংবিধান যেন তেন প্রকারে চাইলেই আপনি 15 সংশোধনী করে ফেলবেন, 16 সংশোধনী করে ফেলবেন, এগুলো বন্ধ করতে হবে। এই জন্য আমরা উচ্চকক্ষ চাচ্ছি। রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন উচ্চকক্ষ প্রয়োজন। কিভাবে তৈরি হবে সেটা নিয়ে একটু ভিন্ন মত আছে, সেই জন্যই জনগণের কাছে আসা।
এই যে বিষয়গুলো, এগুলি হচ্ছে জুলাই জাতীয় সনদ। আপনাদের পক্ষ থেকে একটা প্রশ্ন বারবার করা হচ্ছে খুব সঙ্গত কারণেই, এবং আমি সেই প্রশ্নটার উত্তর দিয়েই আমার বক্তব্য শেষ করব। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, প্রজাতন্ত্রের কর্মচারীরা কি হ্যাঁ ভোটের পক্ষে প্রচার করতে পারেন কিনা? এই প্রশ্নটা আপনাদের মনে আছে। এই প্রশ্নটার উত্তর দিতে হবে তিনটা আসপেক্ট থেকে। আমি একটা ফোর্থ আসপেক্টও ডাইমেনশন যুক্ত করব। প্রথমটা কি? আইনি বিষয়। বাংলাদেশের বিদ্যমান আইন কতগুলি উৎস, একটা হচ্ছে সংবিধান, তাই তো? সংবিধানই তো হচ্ছে সুপ্রিম ল ওই অর্থে। সংবিধানে কি কোথাও লেখা আছে এটা যে প্রজাতন্ত্রের কর্মচারীরা এরকম গণভোটে জনগণের পক্ষে বসা? না, এরকম কিছু নাই, থাকারও কথা না, ফলে সংবিধানে নাই। বাংলাদেশের বিদ্যমান কোনো আইন কি বলছে যে প্রজাতন্ত্রের কর্মচারীরা যে বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে সে বিষয়ে জনগণের কাছ থেকে হ্যাঁ ভোট চাইতে পারবেন না? কেউ কেউ বলতে পারেন? আমার মনে প্রশ্নটা ছিল। অধ্যাপক ইউনূস আমাকে যেহেতু বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন দায়িত্ব দিয়েছেন, মাননীয় প্রধান উপদেষ্টা তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে রিয়াজ এরকম অনেকে বলে টলে বা আমরা যে প্রচার করব, তবে স্যারকে যেটা বললাম যে স্যার আমার জানা মতে আমি বিভিন্ন দেশের গণভোটের ইতিহাস জানি, যতদূর জানি রাষ্ট্রবিজ্ঞান পড়ার সূত্রে ছাত্র হিসেবে আমি তাতে বাধা দেখি না, কিন্তু এটা আইনি বিষয়, তো আসেন আমরা সংবিধান এবং আইন বিষয়ে যারা অভিজ্ঞ তাদের কাছে জিজ্ঞাসা করি। তো আমরা একটা বৈঠক করলাম, যারা সংবিধানের সঙ্গে গবেষণায় যুক্ত, আইনজীবী যারা সংবিধান বিষয়ক বিভিন্ন রকম মামলার সঙ্গে যুক্ত ছিলেন, আছেন, এবং বিচারপতিদের, তাদের নিয়ে বসে জিজ্ঞাসা করলাম এই ধরনের কি কোনো বাধা বিঘ্ন আছে? ওনারা আলাপ আলোচনা করে বললেন না, এরকম কোনো বাধা বিঘ্ন নাই। কারণটা কি? সংবিধানে থাকারই কথা না। তাহলে আরেক এন্ডে কি? সেটা হচ্ছে আরপিও, নির্বাচন পরিচালিত হয় আরপিও, তাই তো? আরপিওতে আছে? না, নাই। তাহলে বাকি থাকলো মাঝখানে জায়গাটা। এই যে আদেশ দেয়া হয়েছে, যার অধীনে এই গণভোটের অধ্যাদেশটা জারি করা হলো সরকারের পক্ষ থেকে, জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ 2025, সেইখানে কি বলা হয়েছে যে এটা বাধা দেওয়া যাবে না, বা হ্যাঁ ভোটের জন্য প্রচার করা যাবে না, বা বাধা দেওয়ার জন্য এইটা হবে ওইটা হবে? কিছু আছে? নাই। গণভোট সংক্রান্ত যে অধ্যাদেশ দেওয়া হয়েছে সেখানে কি বাধার বিষয় আছে? নাই। তাহলে আইনিভাবে যদি আপনি বিবেচনা করেন, বাংলাদেশের বিদ্যমান আইন কোনো অবস্থাতেই প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে এই বিষয়ে কোনো রকম বাধা দিচ্ছে না যে আপনারা হ্যাঁ ভোটের কথা বলুন। এবার দ্বিতীয় ডিমেনশনটায় আসি। কেউ কেউ বলছেন আইনে বাধা নেই, নৈতিকভাবে বাধা আছে। কিসের নৈতিক বাধা বলুন তো আমাকে? না, সরকারের তো নিরপেক্ষতা বজায় রাখতে হবে। প্রথম কথাটা হচ্ছে, ওনাদেরকে আমি একটু প্রশ্ন করি, আমি বিনয়ের সাথে প্রশ্ন করি, অত্যন্ত বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই। এই সরকার রক্তের উপর প্রতিষ্ঠিত হয়েছে। আপনি এটাকে তত্ত্বাবধায়ক সরকার মনে করেন যে নিরপেক্ষতা বজায় রাখতে হবে তাকে? এইটা তত্ত্বাবধায়ক সরকার নয়, এইটা অন্তর্বর্তী সরকার। যেই সরকার প্রতিষ্ঠিত হয়েছে সংবিধানের চার দেয়ালের মধ্যে নয়, বাংলাদেশের রাজপথে 1400 মানুষের রক্তের মধ্যে দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এইটা মনে রাখুন। নৈতিকতার প্রশ্ন তুলছেন তো, আসুন আমরা নৈতিকতার প্রশ্ন তুলি। নৈতিক জোরটা হচ্ছে ওই মানুষের আত্মদান। একটা ফ্যাসিবাদী শাসক যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কি কারণে? বাংলাদেশের মানুষ তাদের, বাংলাদেশের সংবিধানের 7 অনুচ্ছেদে যে পিপল উইলের কথা বলা হয়েছে, জনগণের অভিপ্রায়ের কথা বলা হয়েছে, সেইটা বাংলাদেশের রাজপথে প্রদর্শিত হয়েছে, সেই অভিপ্রায় প্রকাশিত হয়েছে, এবং তার ভিত্তিতে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আপনি বলুন সংবিধানে কোথায় অন্তর্বর্তী সরকার আছে? নাই তো। তাহলে তৈরি হচ্ছে কি করে? তৈরি হচ্ছে কারণ বাংলাদেশের মানুষ চেয়েছেন। সেই সরকার তার নৈতিক ভিত্তিটা কোথায়? সে সংস্কার করবে বলেছিল।
বলা হয়েছে প্রথম দিন থেকে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকার সুস্পষ্ট করে বলেছেন যে তাদের দায়িত্ব হচ্ছে 1 নম্বর সংস্কার, 2 নম্বর বিচার, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচার, এবং 3 নম্বর হচ্ছে নির্বাচন। নির্বাচন সরকার করেন না, নির্বাচন কিন্তু সরকার করেন না ওই অর্থে যে নির্বাচন কমিশন করেন। সরকারের প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আপনাদের কাজ কি সেটা নিশ্চিত করা। যারা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যুক্ত, যারা নির্বাচনের সঙ্গে যুক্ত, যারা অন্য প্রশাসনের সঙ্গে যুক্ত, তাদের কাজটা কি ফেসিলিটেট করা। নির্বাচন কমিশন সেইভাবে প্রস্তুতি নিয়ে তার তফসিল অনুযায়ী সে সমস্ত রকম কাজ করছে। সরকারকে এখন বলতে পারবে নির্বাচন কমিশনকে এইটা করেন, ওইটা করেন, সেটা করেন না, করছে না, ফ্যাসিলিটেট করে তার দায়িত্ব দিয়েছে। তৃতীয় কাজটা কি? মানবতা বিরোধী অপরাধী যারা, তাদের বিচার নিশ্চিত করা। সরকার বিচার করেন? বিচার তো করে আদালত। তাহলে সরকার কি করেছে? সরকার, অন্তর্বর্তী সরকার মানবতা বিরোধী অপরাধে যারা অপরাধী তাদের বিচার প্রক্রিয়াটা যাতে নিশ্চিত হয় সেজন্য যা যা করণীয় সেটা করেছে, সেই কাজটা অব্যাহত রেখেছে।